গুড মর্নিং ফ্রম কাঁচরাপাড়া। নতুন একটা ট্রিপের শুরু, একেবারে 5:22 সকাল। একটু দেরি হলো বেরোতে, আর আধ ঘন্টা আগে বেরোলে ঠিকঠাক হতো। একটু দেরি হয়ে গেল, 5:22। ঠিক আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। কাপামোড়ের ওপরের ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, কিন্তু বাকি র্যাম্পগুলো এখনো চালু হয়নি। আমি এই ফ্লাইওভার নিয়ে একটা ডিটেল ব্লগ করেছি, আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে কথা। আমাদের ট্রিপ, আমাদের 3 জনের ট্রিপ, এবং মা এবার আমাদের সঙ্গী। তো আমি, বন্ধু এবং মা, এই হচ্ছে আমাদের ট্রিপের এবারের সদস্যা। এই হচ্ছে কথা। আমাদের এবারের গন্তব্য হচ্ছে গুজরাট, খানিকটা রাজস্থান, একদম সবিস্তারে নিশ্চয়ই আলোচনা হবে। আজকে আমাদের গন্তব্য বেনারস। তো কথা বলতে বলতে একটু কাপা ফ্লাইওভারের র্যাম্পগুলোকে দেখিয়ে নিই। একদম ওপরে যেটা দেখছেন সেটা চলে গেল কলকাতার দিক থেকে NH-12 দিকে বা NH-34 দিকে। আর এই ফ্লাইওভারটা হচ্ছে মগরার সঙ্গে কানেক্ট করবে, মগরার সাথে কানেক্ট করবে NH-12 বলুন বা NH-34 বলুন তাকে। তো বেনারসের রাস্তা এবং যাবতীয় তথ্যাবলী একদম সবিস্তারে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। যেখানে যেরকম অভিজ্ঞতা হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে, ভালো লাগবে, হোপ অ্যান্ড ট্রাস্ট। চলুন থাকুন আমাদের সঙ্গে। আর আমি আজকে যেটা করেছিলাম, সময় বাঁচানোর জন্য আমি তেলটা আগেই ভরে রেখেছিলাম, তো সেই কারণে খানিকটা সময় হয়তো বাঁচাতে পারবো। দেখা যাক, চলুন। এই মুহূর্তে ঘড়িতে 5:25। আমরা বাড়ি থেকে বেরিয়েছি একেবারে 5:17। আমরা ঈশ্বরগুপ্ত সেতু পেরোচ্ছি। ঈশ্বরগুপ্ত সেতুর পাশে গঙ্গার উপরে নতুন ব্রিজ, তার কাজ চলছে। খানিকটা নিশ্চয়ই দেখাতে পারছি। কাজ কিন্তু বেশ দ্রুত গতিতেই চলছে, এবং অনেকগুলো একদম যদি সাধারণ ভাষায় বলি তাহলে পিলার, টেকনিক্যাল পরিভাষায় না গিয়ে সেই অনেকগুলো পিলার কিন্তু অলরেডি হয়ে গেছে। গঙ্গা নদী, বেনারসে আরেকবার গঙ্গাকে পেরোবো আজকে। চলুন এগিয়ে যাই এবার, থাকুন আমাদের সঙ্গে। গোটা রাস্তার সমস্ত খবরাখবর, সমস্ত তথ্য অবশ্যই আপনাদের হচ্ছে। ঘড়িতে 6:01। আমরা পান্ডুয়া পেরোচ্ছি। জিটি রোডের খবর যেটুকুনি বলবো সেটা হচ্ছে যে পান্ডুয়া অবধি, এখনো অবধি জিটি রোডকে যা দেখলাম তাতে কিন্তু জিটি রোড একদম সুন্দর রয়েছে। একদম এই বর্ষার পরেও জিটি রোড কিন্তু সেই অর্থে ব্ল্যাক টপ কিন্তু এখনো অক্ষত জিটি রোডের। তো এই হচ্ছে জিটি রোড সম্পর্কে আপডেট। পান্ডুয়া পেরোচ্ছি। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে আমরা কেউ করে বেরোইনি। জাদুকি পিতারা থেকে টুকটাক মুখ চলছে আর কি। শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। আসানসোল পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে একটা দোকান আছে যেখানে গত 2বার আমরা যাওয়ার সময় থেমে ব্রেকফাস্ট করেছি, এবং একদম হাতে করা রুটি আর আলু ভাজা, একেবারে বাড়ির মতো আর কি ব্রেকফাস্ট। তো দেখা যাক সেই দোকানটা যদি পাওয়া যায় তাহলে সেইখানেই ব্রেকফাস্ট করবো, এবং আপনাদেরও নিশ্চয়ই ঠিকানাটা দিয়ে রাখবো। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 6:38। আমরা 5:17 বেরিয়েছি, 1 ঘন্টা 20 মিনিট, 60 কিলোমিটার এলাম, 60.6। দেখুন, কলকাতা 84 বাঁ হাতে আর বর্ধমান 20 সোজা। আমরা এবার অ্যাকচুয়ালি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। জিটি রোড সম্পর্কে যেটা বলার, যার পোশাকি নাম SH13, স্টেট হাইওয়ে নাম্বার 13, ওয়েস্ট বেঙ্গল। তো জিটি রোডের অবস্থা মোটের ওপর ভালো, একদমই ভালো। আমি একটাও গর্ত পাইনি জিটি রোডে, শুধু মেমারির আগে পরে কয়েকটা বড় বড় বাম্পার আছে একদম। এছাড়া জিটি রোড কিন্তু একদম
সুন্দর রয়েছে, এই বর্ষার পরেও ব্ল্যাক টপ অক্ষত একদম একদম। ধান ক্ষেত আর উপরে একেবারে কুয়াশা লেগে আছে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে একেবারে ছোঁয়ার মুখে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমি এসছিলাম লাস্ট মাস চারেক আগে। বেশ কিছু ফ্লাইওভারের কাজ দেখেছি কমপ্লিট হয়ে গেছে 4 মাস আগে, বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছিল তখনও অবধি। নিশ্চয়ই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কেও আপনাদের অবশ্যই একটা আপডেট দেব। বিশেষ করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বর্ধমানের যে দুটো মূল এন্ট্রান্স আছে, সেই দুটো এন্ট্রান্সের মুখেই কিন্তু ফ্লাইওভারের কাজ চলছিল। বলতে পারবো এবার দেখে যে কি পরিবেশ, কি পরিস্থিতি আছে এই মুহূর্তে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এগিয়ে যাই। ট্রিপ এ দেখাচ্ছে 74.3 কিলোমিটার। আমরা একদম বর্ধমান ঢোকার মুখে চলে এসেছি। অ্যাকচুয়ালি শক্তিগড়ের কাছাকাছি জায়গায় যে ফ্লাইওভারগুলোর কাজ চলছিল সবগুলো কমপ্লিট। দেখুন বর্ধমানের এই ফ্লাইওভারটার কাজও প্রায় হয়ে এসছে, প্রায়। আমি টেরিজা হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারটার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে একদম। ডান দিকে বর্ধমান সিটি, বাঁ দিকে পামড়া, সোজা পানাগড়। কাজ প্রায় কমপ্লিট, প্রায়। এইটা হচ্ছে বর্ধমান ঢোকার মুখ একটা। এই হচ্ছে কথা। শক্তিগড় থেকে এলাম, রাস্তায় অনেকগুলো নতুন গার্ড রেল লেগে গেছে। এইখানে আবার দেখছি মাঝখানের কাজটা বাকি আছে, মাঝখানে আর্টওয়ার্কটা বাকি আছে একদম। সামনেও দেখছি, সামনেও কিন্তু ফ্লাইওভারটা হয়ে গেছে, এই মাঝখানে আর্টওয়ার্কের কাজ বাকি। বর্ধমান অবধি এই হচ্ছে কথা। গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেনারস যা দেখলাম খানিকক্ষণ আগে, তাতে এখনও 570 কিলোমিটার কম বেশি। দুর্গাপুরের দিকে যে অবধি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ চলছিল, আমরা সেই অবধি রাস্তা পার করলাম। ঘড়িতে 7:33। আমরা এখনো অবধি আজকে পেরিয়েছি 126.2 কিলোমিটার। এখন যে কথাটা বলবো, যে আগের বারও দেখেছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অনেকগুলো ফ্লাইওভারের কাজ চলছিল। আমি পালশিটের আগে উঠেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ওইখান থেকে শক্তিগড় পার করে একেবারে আমি হচ্ছে যে পানাগড় এই মুহূর্তে। তো আপনার বর্ধমানের যে দুটো মুখ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে, যাদের ডাইরেক্ট কানেকশন আছে, যে দুটো মুখ ডাইরেক্টলি কানেক্টেড দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে, সেই দুটো মুখে দুটো ফ্লাইওভারের কাজ চলছে। গলসির জাস্ট আগে, গলসিতেই একটা, আর গলসি পেরিয়ে দু জায়গায়, একটা পুরসা আর একটা জায়গাটার নামটা আমি এক্ষুনি মনে করতে পারছি না, দুটো জায়গায় গলসি পেরিয়ে ফ্লাইওভারের কাজ চলছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এছাড়া সমস্ত ফ্লাইওভার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এই মুহূর্তে রেডি। এইটা অবশ্যই আমাদের কাছে একটা সুখের খবর, সুখের সংবাদ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমি আগের বার যখন এসেছিলাম, জাস্ট এই মাস 4 আগে, আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যে গতি ছিল, এই মুহূর্তে গতি তার থেকে অনেক বেড়েছে, এটা বলাই যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নতুন করে গতি এসছে। তো এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কে আপডেটেড ইনফরমেশন। আমরা পানাগড়কে বাইপাস করছি একদম। খানিকক্ষণের মধ্যেই দার্জিলিং মোড় পড়বে বাঁ হাতে। দার্জিলিং 514, দুর্গাপুর 20 কিলোমিটার, এই বাঁ হাতে দার্জিলিং মোড়। মানে আপনি শান্তিনিকেতন যেতে চাইলে এই বাঁ হাত দিয়ে আপনাকে নামতে হবে। এই হচ্ছে কথা। আবার এগিয়ে যাই, দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের প্রথম টোল দুর্গাপুরের জাস্ট আগে। যেহেতু পালশিট জাস্ট পার করে আমরা উঠেছি, তাই পালশিটের টোলটা আমরা পাইনি। দুর্গাপুরের আগে এই টোলটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টোল। আমি চেষ্টা করব টোলের একটা হিসাব দেওয়ার, যে বেনারস অব্দি কত টাকার টোল লাগছে। এইটায় 90 টাকা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ জানতে চান যে বেনারস অব্দি কত টোল লাগে। আমি একটা চেষ্টা করব এক্স্যাক্ট এস্টিমেট দেওয়ার। ঘড়িতে 8:33। বন্ধু একটা বেশ বড় পাওয়ার ন্যাপ নিল, আর মা পাওয়ার ন্যাপ মোটামুটি নিয়েই যাচ্ছে আর কি। এই হচ্ছে কথা।
ডান দিকে চলে গেল কল্যাণেশ্বরী মন্দির। আমরা একেবারে পশ্চিমবঙ্গের সীমান্তে এসে হাজির। আমরা বাড়ি থেকে এখন অবধি বেরিয়েছি 205.2 কিলোমিটার। আমাদের সময় লেগেছে, এখন বাজে 8:33, আমরা 5:17 বেরিয়েছি। ওই 3 ঘন্টা 20 মিনিট ধরে নিন। ডান দিকে চলে গেল কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম। আর আমরা একদম পশ্চিমবঙ্গের সীমান্তে এসে হাজির। ধনবাদ কি জনতা আপকা স্বাগত করতি হ্যায়। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। এই হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকছি, চিরকুন্ডা। নিশ্চয়ই আপনাদের একটা চরিত্রের কথা মনে পড়বে চিরকুন্ডা নামটা শোনার সাথে সাথে। কমেন্ট করে জানালে ভালো লাগবে চিরকুন্ডা নামটা শুনলে আপনার প্রথম অনুভূতিটা কি হয়। এটা হচ্ছে চিরকুন্ডা। হ্যাঁ, তো রাস্তা সম্পর্কে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একদম আমি পালশিটের জাস্ট খুব কাছ থেকে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছি। পালশিট থেকে আমি একেবারে জাস্ট ওয়েস্ট বেঙ্গল ক্রস করলাম এই মুহূর্তে। রাস্তার অবস্থা গোটাটাই ভালো, একদম ভালো, এক কথায় ভালো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আপনি একদম টান টান আসবেন এবং স্পিড লিমিট আপনি আপনার মতো করে সেট করার জায়গায় থাকবেন। একদম একদম রাস্তা একদম চাকাচক রাস্তা। এটা হচ্ছে যে এই মুহূর্তে দুর্গাপুর এক্সপ্রেস সম্পর্কে হচ্ছে যে টিপ্পনি বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্পর্কে এই সময়ের এটা হচ্ছে আপডেট। তো ঝাড়খণ্ড ঢুকে পড়লাম। এখন অবধি ব্রেকফাস্ট হয়নি। এরপরেই একটা দোকান আছে, একেবারে বাড়ির মতো রুটি করে। এরপরেই একটা দোকান আছে, খুঁজে পেলে ওই দোকানটায় দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। ঘড়িতে 8:35, খুব বেশি বেলা হয়নি। টোলগেট 1 কিলোমিটার, চলুন এগিয়ে যাই। ধানবাদ এখান থেকে 42 কিলোমিটার। মাইথন ড্যাম এখান থেকেও যাওয়া যায়। এই ফ্লাইওভারটার নিচ দিয়ে এখান থেকে মাইথন ড্যাম 5 কিলোমিটার। আর বাঁ হাতে চিরকুন্ডা 3 কিলোমিটার। এই ফ্লাইওভারটা কিন্তু নতুন হয়েছে, একদম একদম। এই ফ্লাইওভারটার কাজ কিন্তু চলছিল, এই ফ্লাইওভারটার কাজ একদম চলছিল আগের বার। এইবার দেখছি এই ফ্লাইওভারটার কাজ শেষ হয়েছে একদম। এখানে একটা বিরাট ডাইভারশন ছিল এই মুখটা, একদম। চলুন এগিয়ে যাই। ঝাড়খণ্ডে ঢুকে খানিকটা এগিয়ে এসে বাঁ হাতে পরপর কতগুলো হোটেল আছে। তো গত বছর এবং তার আগের বছর এই পাশের হোটেলটা খেয়েছিলাম। তো এইবার এটা বন্ধ। হোটেলটা, যে হোটেলটা খেয়েছিলাম তার পাশের যে হোটেল, সেই হোটেলটা এসে হাজির হলাম। তো এইখানে দাদা বললেন যে খাবার দাবার হবে। তো আমি বললাম কি হবে, হাতের আটার রুটি হবে? বললো একদম গরম গরম আটার রুটি করে দেবো। দেখুন গরম গরম আটার রুটি করছে একদম। আর মিক্স ভেজ বললাম, একদম গরমা গরম আটার রুটি আর মিক্স ভেজ। এই হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার আমাদের জার্নি আবার শুরু করব। এখানে এলে আপনি কিন্তু একেবারে বাড়ির মতো হাতে বেলা আটার রুটির স্বাদ আপনি কিন্তু নিতে পারবেন। এটা বলে রাখলাম আপনাদের ইনফরমেশনের জন্য। চলুন ব্রেকফাস্ট করে নিই, আবার দেখা হচ্ছে রাস্তায়। বাজলো 10:05। আমরা তোপচাঁচি পার করছি। ট্রিপ এ দেখাচ্ছে আমরা 274.1 কিলোমিটার পার করেছি। ডান হাতে পরেশনাথ রেঞ্জ শুরু হয়েছে। একটু এগিয়ে গিয়েই পরেশনাথের মন্দিরটাকে পাহাড়ের উপরে দেখা যায়। তো রাস্তা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে রাস্তা কিন্তু একদম ব্ল্যাক টপ। এই বর্ষার পরেও অবিকৃত আছে একদম। NH-19 বলুন বা GT রোড বলুন, যাই বলুন, কলকাতা দিল্লি, একদম রাস্তা চাকাচাক রয়েছে, একেবারে রাস্তা চাকাচাক এখনো অব্দি, স্টিল নাও। যতদূর জানি, যতদূর দেখেছি আগের বছর, ধানবাদ পেরিয়ে বাগোদার অবধি, বাগোদার মানে যেখান থেকে হাজারিবাগের রাস্তা কাটে, বাগোদার অবধি রাস্তা ঠিকঠাক আছে ধানবাদের পর থেকে। তারপরে বাগোদারের পর থেকে বাড়ি অবধি রাস্তাটা খারাপ ছিল। তো এইবার আমি নিশ্চয়ই আপনাদের আপডেটেড ইনফরমেশন দিতে পারবো যে এখন রাস্তাটা কীরকম আছে, কি আছে। সুন্দর লাগছে পরেশনাথের রেঞ্জটাকে, এখান থেকে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি একটু কুয়াশাও আছে আজকে, একটু ফগ হয়ে রয়েছে পাহাড়ের মাথায়, একদম একদম পাহাড়ের মাথাগুলো ঢেকে আছে আজকে ফগে একদম।
এখান থেকে পরেশনাথ মন্দিরটা দেখা যায়, কিন্তু আজকে যেহেতু ফগে ঢেকে আছে তাই পরেশনাথ মন্দিরের ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, পাহাড়ের রেঞ্জটাকেই দেখলাম, চলুন এগিয়ে যাই। আমরা বাগোদার পার করছি। বাগোদার মানে এখান থেকে বাঁ হাতে গেলে আপনি হাজারিবাগ যাবেন, আর হাজারিবাগ থেকে রাঁচির যে রাস্তাটা রয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে, অসাধারণ দৃষ্টিনন্দন একেবারে। তো এইটা হচ্ছে বাগোদার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আগের বার যেটা দেখে গেছিলাম এক্স্যাক্ট তাই আছে। আপনার ধানবাদের পর থেকে বাগোদার অবধি রাস্তা একেবারে বাটারি স্মুথ, এবং ধানবাদের আগে অবধিও রাস্তা কিন্তু ভীষণই ভালো। রাস্তা নিয়ে এখন কোনো সমস্যা নেই এই মুহূর্তে। যেটা যুক্ত করব সেটা হচ্ছে যে ধানবাদে একটা ফ্লাইওভারের কাজ বহুদিন ধরে চলছিল, বহুদিন ধরে ধানবাদের ওপরে। সেই ফ্লাইওভারের কাজটা আবার হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি এবার যেটা ঘটলো, ধানবাদটা পার করলাম টের পেলাম না, একদম ধানবাদ পেরিয়ে চলে এলাম। তো এই হচ্ছে কথা। এইখান থেকে বাড়ি অবধি প্রচুর ডাইভারশন ছিল। কি অবস্থা আছে নিশ্চয়ই আপনাদের দেখাবো। ঘড়িতে 10:37, এখন অবধি আমরা পার করলাম 319.9, মানে 320 ধরে নিন। একদম ধানবাদ ডিস্ট্রিক্টে ঢুকেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, বন্ধুও 2টো রুটি খেয়েছে। একদম মানে আনইউজুয়াল ব্যাপার এটা, ইউজুয়ালি উনি খান না, আজকে খেয়ে নিয়েছেন। যাই হোক, মা ব্রেকফাস্ট করেনি, মা কিছুই খায়নি, মা একেবারে লাঞ্চ করবে, মার সেরকমই ইচ্ছে। তো এই হচ্ছে কথা, আমরা আছি ঠিকঠাক। আজকে দেখা যাক কতক্ষণ লাগে বেনারস। আপনাদের নিশ্চয়ই সবটাই বলবো, রাস্তার কন্ডিশন যেমন বলছি, পরিবেশ পরিস্থিতি যেমন দেখাচ্ছি, কোথায় কি খাবার আছে ভালো মন্দ সবটাই দেখাবো। বাড়িতে একটা রেস্টুরেন্ট আছে এবং সেই রেস্টুরেন্টটা আমরা প্রত্যেকবারই খাই। তো এগিয়ে যাই, চলুন সবাই মিলে সঙ্গে থাকুন। আজকের তৃতীয় টোল প্লাজা, ঝাড়খণ্ডের দ্বিতীয়। চলুন দেখি কত টোল লাগে। টোল কিতনা है? টোল 130 रुपए, এখানে 130 টাকা। 3 নম্বর টোল পেরিয়ে আমরা মোট টোল দিলাম 320 টাকা। আবার একটু এগিয়ে যাই, তারপর কথা হচ্ছে। আমরা এই মুহূর্তে বাড়িতে, বাড়ির যে হোটেলটা আমরা খাই সেটা হচ্ছে এই হোটেলটা, কোয়ালিটি ইন। আজকে এই হোটেলটা বন্ধ। এই হোটেলটা বন্ধ মূলত বিজয়া দশমীর পর বেশ কয়েকদিন হোটেলটা বন্ধ থাকে। তো যাই হোক, এই হোটেলটায় খাবার পেলাম না, পরবর্তী ক্ষেত্রে দেখতে হবে কোন হোটেলে খাবার পাওয়া যায়। যে ইনফরমেশনটা আমি দেব সেটা হচ্ছে যে বাগোদার পেরোনোর পর প্রায় 30 কিলোমিটার জুড়ে কিন্তু রাস্তা খারাপ এবং রাস্তা ডাইভারশন আছে। এইটা হচ্ছে কথা বাড়ি অবধি। এবার বাড়ির পরের ইনফরমেশনটা আবার একটু পরে গিয়ে দিচ্ছি। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। চার নম্বর টোল আজকের, দেখি কত লাগে। এখন অবধি 320 টাকার টোল দিয়েছি, এটা 125 টাকা। এখন অবধি টোল দিলাম 445 টাকা। ঘড়িতে 11:50, 12টা বাজতে 10। ট্রিপ এ বলছে আমরা 384.5 কিলোমিটার পথ এখন অবধি কাছাপাড়া থেকে এসছি। আমরা এই মুহূর্তে চৌপারানে। প্রথমে রাস্তার আপডেটটা দিইনি। বারিহি থেকে চৌপারান প্রায় 22 কিলোমিটার। রাস্তার ডাইভারশন কিন্তু এখনো আছে। আমি বলছি যে বাগোদার থেকে একেবারে শুরু হয়ে বারহি ছাড়িয়ে চৌপারান রাস্তার ডাইভারশন এখনো আছে, এবং সিঙ্গেল লেন এখনো অনেকগুলো জায়গায় সিঙ্গেল লেন রয়েছে। দেখুন এইখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে। বাগোদার থেকে আপনার চৌপারান মাঝখানে বারহি, এই যে প্যাচটা, এই জায়গাটায় রাস্তা কিন্তু বেশ খারাপ, একদম
একদম এইখানে কিন্তু স্পিড একেবারে কম্প্রোমাইজ এটা থাকবে আপনার। এই চৌপারনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শক্তিগড়ের মতো এই চৌপারন। এই চৌপারনে ক্ষীরমোহন খুব বিখ্যাত। আমাদের যেমন শক্তিগড়ে বিভিন্ন নামে ল্যাংচার দোকান আছে, তেমনি এখানে ক্ষীরমোহনের বিভিন্ন দোকান আছে বিভিন্ন নামে। আমি প্রত্যেকবার যাওয়ার সময় এই জায়গাটাকে একবার আমি দেখাই, একেবারে একদম নিয়ম করে দেখাই। তো আমরা তো যেখানে লাঞ্চ করব ভেবেছিলাম সেখানে লাঞ্চ আমরা করতে পারলাম না, কারণ দোকানটাই বন্ধ। তো দেখা যাক এরপরে কোথায় গিয়ে লাঞ্চ করি। এখনও বন্ধুর খিদে পাইনি, মাও বলছে সেই অর্থে এখনও খিদে পাইনি। তো দেখা যাক কোথায় গিয়ে লাঞ্চ করা যায়। আমি আপনাদের দেখিয়ে রেখেছি বাড়ির ওই রেস্টুরেন্টটা। আপনারা আসলে বাড়ির ওই রেস্টুরেন্টে আপনারা কিন্তু লাঞ্চ করতে পারেন। রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, এইটা বলা থাকলো। চৌপারন পার করছি, চলুন এরপরে আবার দেখাচ্ছি। ঘড়িতে বাজে 12:31। আমাদের রোডোমিটার বলছে আমরা 423 কিলোমিটার এখন অবধি পেরিয়েছি। এখন ডান দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের কাজ হচ্ছে। চৌপারন থেকে 20 কিলোমিটার আপনি ভালো পাবেন, 20 কিলোমিটার। এবং তারপরে দেবীর কাছে অর্থাৎ বিহার বর্ডারের কাছে আপনি যত এগোবেন আপনি ডাইভারশন একের পর এক পেতে থাকবেন, কারণ রাস্তা জুড়ে এরকম ফ্লাইওভারের কাজ হচ্ছে, বিভিন্ন ফ্লাইওভারের কাজ হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। সার্ভিস রোড অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন, সার্ভিস রোড সেই অর্থে কোনো সার্ভিস দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতিতে নেই। নিজেদের সার্ভিস নিজেদের নিয়ে নিতে হচ্ছে। অথচ টোল কিন্তু দিয়েছি আমি, বা যারা এখানে আসছেন সবাই টোল দিচ্ছেন। ফ্লাইওভার হচ্ছে ঠিক, একদম ঠিক, কিন্তু সার্ভিস রোডটা যদি ঠিক থাকতো ভালো লাগতো আরও। তো এই হচ্ছে কথা। দেবী এখনো পৌঁছায়নি, খানিক দূরেই দেবী, মানে বিহারের বর্ডার, বিহার ঝাড়খণ্ড বর্ডার আর কি। দেবী মানে সেই দেবী যেখান থেকে আপনি বুদ্ধগয়া বা গয়া আপনি যেতে পারবেন, সেই দেবী। আর খানিক দূরেই অনেকটা পথ জুড়ে, অনেকটা জায়গা জুড়ে সিঙ্গেল লেন, এবং খারাপ অবস্থা থাকা সিঙ্গেল লেনকে আপনাকে পেরোতে হবে। এই হচ্ছে রাস্তার আপডেটেড একেবারে পরিস্থিতি আপনাদের সামনে রাখলাম। বলতে বলতেই ঢুকে গেছি একেবারে ঝাড়খণ্ড এবং বিহারের বর্ডার। আমরা বিহার ঢুকছি, এই হচ্ছে বর্ডার বিহারের। আমরা অ্যাকচুয়ালি বিহার ঢুকে গেলাম, একেবারে। আমরা পথ পার করলাম এখনো অবধি কাছড়াপাড়া থেকে 424.3 কিলোমিটার। ঘড়িতে বাজে 12:34। আমরা বিহার ঢুকলাম, একটু পরে দেবী আসবে। বাগোদার অবধি খুব ভালো রাস্তা পেলাম, এবং বাগোদারের পর থেকে এখনো অবধি মাঝখানে 20 কিলোমিটার বাদ দিয়ে কিন্তু লড়াই করতে হচ্ছে। সামনের পরিস্থিতি আবার খানিকক্ষণ বাদে বলছি, চলুন এগিয়ে যাই। বন্ধু আমলকি খাচ্ছে নাকি না লবঙ্গ? আমাকে দিও লবঙ্গ। অ্যাকচুয়ালি রোড ট্রিপের অঙ্গ হচ্ছে একটা জাদুকি পিটারা একটা থাকতেই হবে, এবং সেইখানে নানান কিছু হচ্ছে যে আপনাকে রাখতে হবে। এই চলুন আমার এগিয়ে যাই। দেখুন ডোবি পেরোচ্ছি। এখান থেকে ডান হাতে যদি যান আপনি, এই যে সামনে দেখা যাচ্ছে রাস্তাটা, আমি নিশ্চয়ই খানিকটা দেখাতে পারলাম। গেলেই আপনি পাবেন বুদ্ধগয়া, এবং আরেকটু এগিয়ে গেলে আপনি পাবেন গয়া। আমি নিশ্চয়ই দেখাতে পারছি এখান থেকে একদম বুদ্ধগয়া, গয়া। এবং আপনি যদি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে চান তাহলেও আপনাকে এখান দিয়ে যেতে হবে। আপনি এখান দিয়ে গেলেই আপনি সারনাথও পাবেন, একদম। এবং তীর্থঙ্কর জৈন উনি যেখানে তপস্যা করেছিলেন সেটাও এইখান দিয়ে গেলেই আপনি পাবেন। এই জায়গাটা একেবারে মানে ঐতিহাসিক নিদর্শনগুলোতে একেবারে ঘেরা এই জায়গাটা। আমরা একবার ডিসেম্বরে ছুটিতে এসেছিলাম এখানে। এইখান থেকে 16 কিলোমিটার বুদ্ধগয়া, খুবই কাছে হাইওয়ে থেকে, এবং সেখান থেকে ঢিলছড়া দূরত্বেই গয়া, এবং ফল্গু নদীকে আপনি দেখতে পাবেন। নালন্দা আমি যখন গেছিলাম সেই সময় রাস্তা খারাপ ছিল না, বেশ ভালো ছিল। নালন্দা খুব বেশি সময় লাগার কথা না, বা খুব বেশি সময় লাগেও না। আপনি সারনাথকে পাশে রেখে আপনি নালন্দার দিকে এগিয়ে যেতে পারবেন। এখনও অবধি আমরা লাঞ্চ করিনি, লাঞ্চের জায়গাটাও দেখতে হবে। এখনও অবধি কেউ কোনো আওয়াজ করছে না, তাই আমিও চালিয়ে যাচ্ছি গাড়ি। দেখুন সামনে আবার একটা ফ্লাইওভারের কাজ চলছে, তবে এই ফ্লাইওভারগুলো
প্রায় কমপ্লিট মনে হচ্ছে। সামনে নিশ্চয়ই দেখাতে পারছি খানিকটা। ও, ফ্লাইওভারের একটা দিক খুলেছে। আচ্ছা, এই ফ্লাইওভারের একটা দিক খুলেছে, আর একটা দিকের কাজ চলছে। দেবী ছাড়িয়ে চলুন এগিয়ে যাই। 5 নম্বর টোল প্লাজা। এখন অবধি 445 টাকার টোল দিয়েছে, আর এটা হচ্ছে 85। 5 নম্বর টোল। আমরা মোট টোল দিলাম 530। এই জায়গাটার নাম মদনপুর, ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে পড়ে জায়গাটা, মদনপুর। ঔরঙ্গাবাদ এখান থেকে আর 25 কিলোমিটার। আমরা ঔরঙ্গাবাদের কাছাকাছি আছি। আর রাস্তা এই মুহূর্তে আবার একটু ভালো, আবার এই মুহূর্তে চলা যাচ্ছে। 25 কিলোমিটার বিহারে ঢোকার পরে প্রায় 25 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি। আপনি হচ্ছে যে সিঙ্গেল লেন পাবেন একের পর এক, যেহেতু ফ্লাইওভারের কাজ চলছে। এবং তারপরে এই আপনার মদনপুরের কাছাকাছি জায়গায় এসে রাস্তাটা কিন্তু আবার প্রপার হয়েছে আর কি। এখন মোটামুটি স্পিড মেনটেন করে চালানো যাচ্ছে। এই হচ্ছে ইনফরমেশন। চলুন ঔরঙ্গাবাদ আবার দেখা হচ্ছে। আমরা ঔরঙ্গাবাদ পার করছি, এবং ঔরঙ্গাবাদেও আগের বার এসেই দেখেছিলাম বিরাট একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে, এবং এখনও সেই কাজ কন্টিনিউ করছে আর কি। কাজ চলছে, এটা বোঝা যাচ্ছে ঔরঙ্গাবাদে। তো এই হচ্ছে কথা। ডান দিকে ঢুকে যাচ্ছে ঔরঙ্গাবাদ। নগর পরিষদ औरंगाबाद आपका हार्दिक स्वागत करता है। ওদিকে একটা বোর্ড রয়েছে দেখুন, নগর পরিষদ औरंगाबाद में आपका हार्दिक अभिनंदन है। বোর্ডে এটাই লেখা। তো ঔরঙ্গাবাদ পার করছি। যেটা বলার সেটা হচ্ছে যে ঔরঙ্গাবাদের 18 কিলোমিটার আগে থেকে গাড়িতে খানিকটা স্পিড আবার ফিরলো, যদিও রাস্তায় ডাইভারশন আছে, কিন্তু তবুও খানিকটা স্পিড আবার মেনটেন করা যাচ্ছে। এবং প্রায় 130 থেকে 140 কিলোমিটার রাস্তা পেরোনোর পর খানিকটা স্পিড গাড়ির রাখা সম্ভব হচ্ছে। এই জন্য আবার বলবো, যারা আসবেন এই মুহূর্তে বেনারস, অবশ্যই মাইন্ডসেট রেডি রাখতে হবে যে রাস্তায় কিন্তু খানিকটা লড়াই আছে। এইখান থেকে যদি একটা প্রপার কানেক্টার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পাওয়া যায়, তাহলে বোধহয় ভীষণ ভীষণ ভালো হতে পারে, ভীষণ ভালো হতে পারে। ধরুন এখন ঘড়িতে বাজে 1:33। ধরুন এখান থেকে একটা কানেক্টার যদি, এবং সেটা যদি 1.5 ঘন্টাও সময় নেয় পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরাতে, তার মানে ধরুন 1:33, মানে ধরুন 3টের মধ্যে আমি যদি পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরতে পারি, আমার পূর্বাঞ্চল এক্সপ্রেস যদি আমার লখনৌ পৌঁছাতে সময় লাগবে আরও 4 ঘন্টা ম্যাক্সিমাম। তাহলে আপনি ভাবুন, আমি 7টা বা আমি যদি 1 ঘন্টা আরও এক্সট্রা ধরি, আমি কিন্তু 8টার মধ্যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আমি কিন্তু লখনৌ পৌঁছে যাওয়ার জায়গায় থাকবো। তো আমরা কিন্তু একদিনের লখনৌ কলকাতা থেকে আমরা কিন্তু ভালোভাবে পৌঁছাতে পারবো। তো এটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা, আমি বারবার অনুরোধ করব যে ঔরঙ্গাবাদ থেকে একটা কানেক্টার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যদি বের করা যায়, যদি কেউ দেখে থাকেন এই মুহূর্তে ব্লগটা, কোনো আধিকারিক, আমি অনুরোধ করব আপনাদেরকে যে এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে। আর আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার, সেটা হচ্ছে যে রাস্তার ধারে কিন্তু বেশ কিছু হোটেল খাবার হয়েছে। আমরাও এই মুহূর্তে একটা হোটেলের খোঁজে আছি। ঘড়িতে যেহেতু 1:35 বাজে, এবার বোধহয় লাঞ্চ না করলেই নয়। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। ঔরঙ্গাবাদ শহর ছাড়িয়ে 6 কিলোমিটার আসলাম, এসে এই রেস্টুরেন্টটা পেয়ে গেলাম। শুদ্ধ শাকাহারি রেস্টুরেন্ট, একদম অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এইখানেই লাঞ্চ করে নিলাম। আমি খেলাম রুটি আর ডাল, আর মা ভেজিটেবল ফ্রাইড রাইস নিল। খারাপ না, এই জায়গাটায় এসে দেখতে পারেন, একেবারে খারাপ লাগবে না। ঔরঙ্গাবাদ শহর থেকে 6 কিলোমিটার এগিয়ে এসে বাঁ হাতে পড়বে, এই হচ্ছে কথা। ঘড়িতে এখন প্রায় 2:30। তো চলুন এগিয়ে যাই। এখান থেকে বেনারস আর 140 কিলোমিটার অ্যাপ্রক্স। চলুন দেখি কতক্ষণ লাগে। আবার দেখা হচ্ছে একটু বাদে। অ্যাকচুয়ালি রোড ট্রিপ করতে গিয়ে 3টে এরকম ব্রিজ পেয়েছি, যে ব্রিজগুলো শুরু হলে শেষ হয় না। এক হচ্ছে
উড়িষ্যায় পুরী ঢোকার সময় মহানদী, তার উপরে যে সেতু, তার উপরে যে ব্রিজ। 2 নম্বর হচ্ছে গৌহাটি ঢোকার আগে সরাইঘাট ব্রিজ। 3 নম্বর হচ্ছে এই দেহরির ব্রিজ, সোন নদীর উপরে দেহরির এই ব্রিজ, দেহরি অ্যান্ড সোন। শুরু হলে শেষ হয় না। সোন নদীতে জল আছে, অনেকটাই জল আছে, অনেকটা, এতটা জল দেখা যায় না নদী, অনেকটা। তো ঘড়িতে 2:45, এখনো অবধি 512 কিলোমিটার পার করেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আপনারা দেখেইছেন, সকালবেলা 5:17। এই হচ্ছে কথা। আমরা সবাই লাঞ্চ করে মোটামুটি ফিট অ্যান্ড ফাইন। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আমরা সাসারাম পৌঁছলাম। এটা সাসারাম টোল প্লাজা, আমাদের আজকে 6 নম্বর টোল প্লাজা। আমরা আজকে 530 টাকা টোল দিয়েছি এখনো অবধি, 6 টোল। কত লাগে দেখি, এটা বোধহয় 140 টাকা কাটে খুব সম্ভবত, আমি দেখে আমাকে বলতে হবে আর একবার। আমরা 670 টাকার টোল ইতিমধ্যেই দিলাম। চলুন এগিয়ে যাই। শের শাহের স্মৃতি বিজড়িত সাসারাম পেরোচ্ছি আমরা। আমরা প্রায় বিহার ইউপির সীমান্তে। সীমান্ত মানে মোহানিয়া, অ্যাকচুয়ালি মোহানিয়া টোল প্লাজা পেরোলেই ইউপি পড়বে। এখন 3:56 ঘড়িতে আমরা পার করলাম 582.9, মানে 583 কিলোমিটার। যেটা বলবো সেটা হচ্ছে যে দেহরির পর থেকে আপনি খানিকটা চালাতে পারবেন গাড়ি বা বাইক, যাই নিয়ে আসুন আপনি। ডাইভারশন আছে, প্রচুর ডাইভারশন আছে, কিন্তু আপনি মিনিমাম স্পিডটা মেনটেন করার জায়গায় থাকবেন। এটা হচ্ছে কথা, এই হচ্ছে কথা। সামনেই মোহানিয়া টোল প্লাজা। মোহানিয়া টোল প্লাজা পেরোলেই আমরা ইউপি ঢুকবো। এই মোহানিয়া থেকেও অনেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেন, অনেকেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেন মোহানিয়া থেকে। অ্যাকচুয়ালি মোহানিয়া থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ডাইরেক্ট কোনো কানেক্টর না থাকলেও রাস্তা আছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে ধরা যায় মোহানিয়া থেকে। তো আমরা সেই চেষ্টা করব না, আমরা আজকে একদম সুন্দরভাবে বেনারস যাব। বিহার ইউপির বর্ডারে আমরা, মোহানিয়া টোল প্লাজার কাছে। দেখুন বাঁ দিকে চলে গেল ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এই টোল প্লাজায় 60 টাকা। 7 নম্বর টোল প্লাজা ক্রস করলাম, আমাদের টোটাল আজকে টোল দাঁড়ালো 730 টাকা। আর একটা টোল প্লাজা আমাদের বাকি। আমরা ইউপিতে ঢুকলাম। মুঘলসরাই স্টেশন ডান দিকে। আমরা এই মুহূর্তে পার করলাম 598 কিলোমিটার। 598 কিলোমিটার পার করলাম আমরা। ঘড়িতে বাজে 4:13। রাস্তা সম্পর্কে বলার সেটা হচ্ছে যে মোহানিয়া পার করে ইউপিতে ঢোকার পরেও আপনি ডাইভারশন 2-1টা পাবেন। তবে এটাও ঠিক যে একেবারে আমি যদি দেহরি থেকে বলি, মানে গত বছর এই সময় এসে যতগুলো ফ্লাইওভারকে দেখেছিলাম তৈরি হতে, তার বেশিরভাগই কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই ইনফরমেশনটা কিন্তু দেওয়া দরকার। দেহরির পর থেকে অনেকগুলো ফ্লাইওভার তার কাজ কিন্তু শেষ হয়েছে এবং সেই ফ্লাইওভারগুলো দিয়ে রীতিমতো যান চলাচল করছে। একদম রাস্তা সংক্রান্ত এই হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, চলুন এগিয়ে যাই। বেনারস আর ওই 23 থেকে 24 কিলোমিটার। দেখুন মুঘলসরাই কিন্তু লেখা আছে বোর্ডে। বাঁ দিকে চলে গেল মুঘলসরাই। 631 কিলোমিটার। 631 কিলোমিটার আমরা পার করলাম। ঘড়িতে 4:43। মনে হচ্ছিল বোধহয় এইবার আর দেখা হবে না সানসেট। বাঁ হাতে চলে গেল মুঘলসরাই, চাকিয়া, সোজা বারাণসী, প্রয়াগরাজ। বাঁ হাতে মুঘলসরাই, চাকিয়া, সোজা প্রয়াগরাজ। এখান থেকে আর বারাণসী ওই 20 কিলোমিটার। এই বাঁ হাতে ঢুকে যাচ্ছে মুঘলসরাই। ভেবেছিলাম বোধহয় যে সানসেট বোধহয় দেখা হবে না এই বছর। ভাবছিলাম বোধহয় যে একেবারে মেঘের আড়ালে লুকিয়ে আছে সূর্য, সানসেট বোধহয় দেখতে পাবো না। কিন্তু শেষ মুহূর্তে মনে হচ্ছে
যে সানসেট এক ফালি হলেও দেখতে পাবো। আমরা দেখতে পেলে নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। 633.7 এই মুহূর্তে আমরা পার করেছি সকাল থেকে। ঘড়িতে 4:45। আমরা সকালবেলা বেরিয়েছিলাম 5:17। আর 18 কিলোমিটার ম্যাক্সিমাম, আর 18 কিলোমিটার বেনারস। রাস্তার আপডেটেড কন্ডিশন যেটা দেব সেটা হচ্ছে যে আমি বলছিলাম একটু আগে যে অনেকগুলো ফ্লাইওভার যেগুলোকে গত বছর দেখেছিলাম আন্ডার কনস্ট্রাকশন, এই বছর এসে দেখলাম কিন্তু সেগুলোর কাজ শেষ হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার পরপর চোখে পড়লো। কিন্তু চান্দৌলির পর থেকে মুঘলসরাই বা তারপরে এই অবধি রাস্তায় এই মুহূর্তে ডাইভারশন একটু কম আছে, কারণ যে কাজগুলো হচ্ছিল আগের বছর দেখেছিলাম সেগুলো ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করলাম রাস্তা সম্পর্কে। আমি কোথায় খেয়েছি আমি দেখিয়েছি, আমি কোথায় খাই অ্যাকচুয়ালি সেটাও দেখিয়েছি, সেটা আজকে বন্ধ খেতে পারিনি। সকালবেলা ব্রেকফাস্ট কোথায় পাওয়া যাবে সেটাও দেখিয়েছি। বিকেলের চা অ্যাকচুয়ালি হোটেলে গিয়ে খাই একদম। আমি যে হোটেলে থাকি সেই হোটেলটাও দেখাবো, আলকা প্যালেস, একেবারে এনএইচের পাশে। কি সানসেটটা যদি আরেকটুখানি দেখাতে পারি আপনাদের, চলুন। ঘড়িতে 4:55 আমরা পার করলাম 644.5। আমরা বেনারসের গঙ্গার উপরে এসে উপস্থিত। আমরা ঢুকে গেলাম বেনারস 12 ঘন্টার আগেই। 11 ঘন্টা 40 মিনিট বলতে পারি। 11 ঘন্টা 40 মিনিট বা তার একটু কম সময় আমরা বেনারস ঢুকে গেলাম একদম। আর একটু রাস্তা টান হলে, অর্থাৎ রাস্তায় যে ফ্লাইওভারগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলো মোটামুটি হয়ে গেলে আরও একটু গতি এই রাস্তায় আসবে, এই আশা আমরা করতেই পারি। হ্যাঁ, সানসেটের এখনো দেরি আছে। এইটা হচ্ছে আজকের 8 নম্বর এবং শেষ টোল। এখনো অব্দি 7টা টোলে আমরা 730 টাকা দিয়েছি। দেখা যাক 8 নম্বর টোলে কত লাগে। আমরা তাহলে মোট বেনারস আসার টোল তার একটা হিসাব আমরা পেয়ে যাব। হ্যাঁ, এখানে 80 টাকা। 8 নম্বর টোলে 80 টাকা দিলাম আমরা, টোটাল লাগলো আমাদের 810 টাকা। বেনারস আসতে গেলে টোলের খরচ এই মুহূর্তে 810 টাকা। এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। আমরা বেনারস ঢুকে গেছি এই মুহূর্তে 5:02 বাজে ঘড়িতে, আর আমরা পেরিয়েছি 648 কিলোমিটার। আমরা বারাণসীকে ডান হাতে রেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস এলাহাবাদ। অ্যাকচুয়ালি আমি যে হোটেলটা থাকি সেটা এই হাইওয়ের ওপরেই, একটু এগিয়ে গিয়েই বাঁ হাতে হোটেল আলকা প্যালেস। সকালবেলায় হাইওয়েতে উঠতে আমার কোনো কাঠখড় পোড়াতে হবে না। আমি অবশ্যই রেকমেন্ড করব যারা বারাণসী আসবেন, একটা পিট স্টপ হিসেবে যারা বারাণসীতে থাকবেন একটা রাত, তাদের জন্য আলকা প্যালেস হাইওয়ের পাশে আদর্শ হোটেল হতে পারে। আমি আপনাদের দেখিয়ে রাখছি। আমি একদম সোজা আসলাম গঙ্গার ব্রিজ পার করে বেনারসের টুয়ার্ডস এলাহাবাদ আমি যাচ্ছিলাম। এই দেখুন বাঁ হাতে অর্বাচীন হসপিটাল পাবেন, বাঁ হাতে অর্বাচীন হসপিটালটা পাবেন, এবং ঠিক তার উল্টো দিকে আপনি যদি ঢোকেন আপনি হোটেল আলকা প্যালেসকে দেখতে পাবেন। আমি একেবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমি ঢুকছি হোটেলে, এই হচ্ছে হোটেল আলকা প্যালেস। এই হচ্ছে হোটেল আলকা প্যালেস, এই হচ্ছে কথা। তো ঘড়িতে 5:09 আমরা পার করলাম 653.1। আমরা কাছড়াপাড়া থেকে ঢুকে পড়লাম বারাণসীর আমাদের হোটেলে। গুড ইভিনিং ফ্রম বানারস। আমি দেখালাম আপনাদেরকে আমার এই হোটেলে ঢোকাটা, আমি দেখালাম
সমস্ত রাস্তার ডেসক্রিপশন আমি দেওয়ার চেষ্টা করলাম, একদম ধরে ধরে প্রিসাইজলি আমার কাছে যেগুলো মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট আমি সমস্ত ইনফরমেশান চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার সময় কি লাগলো না লাগলো, কিভাবে এলাম, সবটা আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আশা করব এই ভ্লগটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আপনারা যখন আসবেন এই মুহূর্তে এই ডিটেলড ইনফরমেশানগুলো আপনারা সঙ্গে নিয়ে আপনারা আসতে পারবেন, এইটা হচ্ছে কথা। সঙ্গে থাকুন। আগামীকাল এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা যাব ভরতপুর রাজস্থানের। আপনাদের দেখাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আরও একবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ডিটেল রুট ম্যাপ একদম মেপে মেপে কিলোমিটার হিসেবে আমি চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরতে। পরিচয় হলো আরও কয়েকজনের সঙ্গে, দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওনারা মালদা থেকে এসছেন, ওনারা এখন মালদা ফিরে যাচ্ছেন, অ্যাকচুয়ালি দুমকা হয়ে যাবেন। পরিচয় হলো, একজন ম্যাডাম আছেন, ম্যাডামও ইউটিউব করেন। ম্যাডামের চ্যানেলটার নাম হচ্ছে মামস হবিজ। আমি বলে রাখলাম, আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেখবেন, ভালো লাগবে। এই হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। সি ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।